বিয়ের জন্য বাসা থেকে আমার জন্য মেয়ে দেখছে, কিন্তু আমি পছন্দ করলাম বিবাহিত নারী ও এক সন্তানের মা জেরিনকে। সে আমার সহকর্মী, 7 মাস যাবৎ আমরা একই অফিসে একসাথে কাজ করছি। বেশ আগে থেকেই তাকে ভালো লাগতে শুরু করেছে। বাসায় জেরিনের কথা বিস্তারিত বলতেই বাবা ভাইয়া এমনকি ছোট বোনটাও তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে ছাড়ল না। আমার পছন্দ ও রুচি নাকি খুবই জঘন্য, কেবল মাখানিকটা সাপোর্ট করে বললেন, বিয়ে হচ্ছে ভাগ্যের ব্যাপার, তুমি যাকে নিয়ে ভালো থাকবে তাকে বিয়ে করো। মায়ের কিছুটা সমর্থন পেয়ে আমি কারো কথায় কোনো পাত্তা না দিয়ে জেরিনকে বিয়ে করলাম। বাসায় জানাতেই বাবা আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। আমার বড় ভাবে আমাকে মেসেজে লিখলেন, শেষে কিনা পচাশ আমাকে পাকাটল, আমার ছোট বোনটা কি এর চেয়েও খারাপ ছিল? আমি কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ পর দেখি আমার ফোনে আরও একটা মেসেজ এসেছে। মেসেজ ওপেন করে দেখি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু তানিমা। আমি তো পাত্তা দিসনি, তোর পছন্দ বিবাহিত মেয়ে ছিল জানতাম না তো, তবে আমি একটা বিয়ে করে তাকে ডিভোর্স দিয়ে আবার তোকে বিয়ে করতাম। তোর পছন্দের তারিফ করতে হয়, ছি। আমি চুপ করে থাকলাম। বুঝতে পারছি আমার সময় বেশ খারাপ। 11 দিন হয়েছে আমি জেরিনকে বিয়ে করে আলাদা সংসার পেতেছি। সাথে আছে আমাদের একমাত্র সন্তান মাহিন। জেরিনের প্রথম বিয়ের বছর 3 পর তার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর মেয়েটা তার ছেলেকে নিয়ে একা সংগ্রাম করে যাচ্ছে। কতই বা বয়স ওর, আর আমাদের ইসলামেও তো এমন বিয়ের কথা জায়েজ আছে। তবে সমস্যা কই, মানুষ এত নেগেটিভভাবে রিয়েক্ট কেন করছে বুঝতে পারছি না। আজ অফিস থেকে ফিরে দেখলাম মা এসেছেন, গল্প করছেন মাহিনের সাথে, মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ইস, কি যে শান্তি লাগছে দেখে। জেরিন আজ অফিসে যায়নি। মা জেরিনকে কাছে ডেকে 2 হাতে 2খানি বালা পরিয়ে দিলেন। তারপর কপালে চুমু দিয়ে বললেন, তোমরা ভালো থেকো, যে যাই বলুক নিজেদের মতো করে সংসার করো, কারো কথায় কান দিয়ে পিছু হটে যেও না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এর কিছুক্ষণ পর জেরিন রান্না করতে গেল কিচেনে। মা আজ আমাদের সাথে থাকবেন। বাবা হয়তো মাকে গালমন্দ করবেন, তবে মা তা বিশেষভাবে বার্তা দিচ্ছেন না। মা আর আমি টুকটাক গল্প করছি। মা বললেন, কখনো জেরিনকে অসম্মান করিস না বাবা। আমি বললাম, মা একটা কথা বলি। বল বাবা। মা, জেরিনের স্বামী আসিফের মৃত্যুর জন্য আমি দায়ী। মা আমার দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। হয়তো আমি এখন যা উচ্চারণ করেছি তা ওনার বোধগম্য হচ্ছে না। আমি বলতে লাগলাম, সেদিন আসিফ সাহেবের আমার গাড়ির সাথেই ধাক্কা লাগে। উনি রাস্তা পার হচ্ছিলেন, আমি শিক্ষানবিশ ছিলাম। কয়েকদিন অনুশীলনের স্থানে শিখে সেদিনই প্রথম রাস্তায় গাড়িটা চালাচ্ছিলাম। ব্রেক করতে পারেনি সময় মতো, ফলাফল যা হবার তাই হয়েছে। থেতলে গিয়েছিলেন উনি। আমিও মাথায় হালকা ব্যথা পাই। দ্রুত আমি গাড়ি থেকে নেমে ওনাকে হসপিটালে নিয়ে যাই, কিন্তু সুযোগ পাইনি। তার আগেই উনি আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। এতটুকু বলেই আমি থামলাম। মা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছেন। আমি আবারও বললাম, ওনার ঠিকানা বের করার জন্য ওয়ালেট হাতে নেই। ওয়ালেট খুলতে একটা পারিবারিক ছবি আমার চোখে পড়ে। আসিফ সাহেব, ওনার স্ত্রী আর ছেলে মাহিনের একটা ছবি জলজল করছিল। অবাক হয়ে ভাবছিলাম, এই যুগেও কেউ ছবি ওয়ালেটে রাখে, যেখানে মোবাইলে হাজার হাজার ছবি সংরক্ষণ করা যায়? মা, এরপর থেকে আমি আর ঘুমাতে পারতাম না। বারবার সেই ছবি আমার চোখে ভাসত। আমার কারণে একটা পরিবারের আনন্দ সুখ ধূলিসাৎ হয়ে গেল। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম, এই সুখ আমি আবার ফিরিয়ে দেব। কোনো অনুশোচনা, কোনো করুণা থেকে নয়, শুধু ভালোবেসে পরিবারকে আমি আপন করে নেব। আমি কিছুটা সময় দিয়েছিলাম নিজেকে, যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাকে চোখের বশে নিয়েছি। কিন্তু না, দিন শেষে মনে হলো আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি, একেবারে মন থেকে। মা বললেন, আচ্ছা জহির, ধর জেরিন যদি রাজি না হতো বিয়েতে? না হলে আর কি করতাম? তবে এই ভাবনাটা যে মাথায় আসেনি তা নয়। শুধু আল্লাহকে ডেকে বলতাম, হে মহান রব, তুমি আমার পথ সহজ করে দাও। তারপরও ভেবে রেখেছিলাম, জেরিন রাজি না হলে অন্য কাউকে বিয়ে করতাম, যে কিনা জেরিনের মতো একা সন্তানকে লালন পালন করছে, সংগ্রাম করছে প্রতিনিয়ত। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, দোয়া করি বাবা, ভালো থাক তোরা। আচ্ছা, জেরিন কি এই বিষয়ে জানে? না মা, এখনো বলে উঠতে পারেনি। দোয়া করো যেন খুব শীঘ্রই বলতে পারি। হঠাৎ দেখলাম দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি হকচকিয়ে গেলাম। কিছু বলতে যাব, তার আগে জেরিন হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিয়ে বলল, আমি সব শুনেছি, বুঝতে পেরেছি এটা নিছক একটা দুর্ঘটনা ছিল। আমার কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তাই হবে। আমি এখন আমার বর্তমানকে নিয়ে সুখী হতে চাই। আমি এক ঝটকায় মায়ের দিকে তাকালাম। মাকে দেখে মনে হলো স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। বলদা পোলার কাছে বাপে বিয়ে দিচ্ছে। বাজার থেকে আনতে বলছে আলু আর গম, নিয়ে আসছে শাল গম। বেটা, মাথার বুদ্ধির সাথে কি কানটাকেও খাইছো? তুমি আমার সাথে এরকম করো কে বউ? না, তোমার মাথায় তুলে নাচবো? আমার জীবনটারে শেষ করে দিল। আব্বু, কার হাতে আমাকে তুলে দিচ্ছ? আর বাজার কই? আজকে এক্সট্রা বোনাস পেয়েছিলাম, তা দিয়ে জিনিসগুলো আনতে পারছি। আমাকে উদ্ধার করে ফেলছ। তোমাকে কোনোদিন খুশি করতে পারলাম না। পারবাও না। নাও বাজার ধরো, যাও হাত মুখ ধুয়ে খেতে আসো। তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ। আমার মতো মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল বড়লোক বাড়িতে, সেখানে বিয়ে দিছে সামান্য একটা সেলসম্যানের সাথে। আল্লাহ, তুমি আমার সাথে কেন এমনটা করলে? নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত, না? অন্যটা দেখে মন খারাপ করা উচিত নয়।
তুমি থামো, করো তো সেলসম্যানের কাজ, আবার বড় বড় কথা বলো, কথা বাড়িও না। আমার মেজাজ গরম আছে বলে দিলাম। কোন দিন ঠান্ডা থাকে তা যদি বলতে, তাহলে আমি সেই দিনটাকে ক্যালেন্ডারে লাল কালি দিয়ে চিহ্নিত করে রাখতাম। মুখে মুখে তর্ক করো আজকাল। আমি বলে তোমার সংসার করছি, নুন আনতে পান্তা ফুরায়, এমন সংসারে কোন মেয়ে লোক থাকে? আমার মতো সুন্দরীকে বিয়ে করেও তোমার আফসোস করতে হয় কেন? আল্লাহর কাছে লাখো কোটি বার শুক্রিয়া জানাও। সুন্দরী বিয়ে করে ভুল করেছি। বংশ স্ট্যাটাস দেখে ভেবেছিলাম অনেক লক্ষ্মী একটা মেয়ে। তোমার বাবা যথেষ্ট একজন ভালো মেয়ে, সহজ সরল মাটির মানুষ, নম্র ভদ্র, অমায়িক ব্যবহার। কিন্তু তোমাকে বিয়ে করার পর থেকে আমি পস্তাচ্ছি। সারাদিন শুধু নাই নাই করো, না আমাকে সম্মান করো, না সংসার সুন্দর করে করো। সারাদিন শুধু অপরে কী করলো কী কিনলো তা নিয়ে বসে থাকো। এটা কি কোনো লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য? তুমি আমার এই কথা বলতে পারলে, আমার বংশ পরিচয় নিয়ে কথা শোনালে, আবার লক্ষ্মী মেয়ের বৈশিষ্ট্য শেখাও। একটা থাকলে আরেকটা নেই, আজ এইটা শেষ হয়ে যায়, কাল ওইটা। কীরকম একটা ভাড়া বাসা রাখছো? সকালে গ্যাস থাকে না, বিকালে পানি থাকে না, এসব মেনটেন করে আমি কিভাবে চলি সে খবর রাখছো? তোমাকে কিছু বললেই কথা কাটাকাটি করো, আমার সাথেই পারলে। এত কথা শুনেও অভাব অনটন নিয়ে সংসার করে তোমার মন পেলাম না। দয়া করে এখন নতুন নাটক শুরু করো না, ক্ষুধা লাগছে, খাবার তো। নাটক তো আমি একাই করি, আর কেউ করে না, সব দোষ আমার। থাকবো না তোমার সংসারে, আজই বাবার বাড়ি চলে যাব, দেখি কে আটকে আমারে। হ্যাঁ, একটা কিছু হলেই তো বাবার বাড়িতে চলে যাওয়ার ধান্দা, ছুতা পেলেই হলো, দৌড়ে বাবার বাড়ি চলে যাবে। ছত্ত সব, এত অশান্তি ভালো লাগে না। তা আমি বিরক্তিতে কপাল কুঁচকে রুমে চলে গেল। দিনকে দিন তার স্ত্রী অহনার চাইছে স্বভাবটা বেড়িয়ে চলেছে। অহনা ইতিমধ্যে মেঝেতে বসে মরা কান্না জুড়িয়ে দিয়েছে। বাসার ভেতরে ঢুকলো পাশের ফ্ল্যাটের ভাবি নীলা। তার হাতে স্বর্ণের দুটো ছোট দুল। ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো ভাবি অনেক ভালো। আজকে আমি কতটা খুশি তা আপনাকে বোঝাতে পারবো না। এত খুশির কারণ কি ভাবি? আপনার ভাই কিনে দিচ্ছে। কবে থেকে বলছিলাম এক জোড়া কানের চুল কিনে দাও, দিব দিব বলে অবশেষে 1 মাস পর দিল। কেমন হয়েছে ভাবি? হ্যাঁ ভাবি, খুব সুন্দর হয়েছে। আপনার ভাগ্য অনেক ভালো বলতে হয় ভাবি, নয়তো প্রতি মাসে মাসে ভাই আপনাকে এত গহনা, কসমেটিক্স, জামা কাপড় কিনে দিত না। আর আমার কপাল দেখেন, 6 মাস অন্তর এক সেট ভালো 3 পিসও জোটে না। মন খারাপ করবেন না ভাবি, সবার কপালে কি সব জুটে? আমার কপাল সত্যিই ভালো, তাই এমন স্বামী জুটেছে। ও, আরেকটা সুখবর আছে ভাবি। কী সুখবর ভাবি? আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, স্যালারি আগের চেয়েও 1.5 গুণ। তা ভাবি, ভাই কি এখনও সেলসম্যানের কাজই করে? জি ভাবি। ও, এত কম বেতনে সংসার চালান কী করে ভাবি? আমার তো ভাবলেই দম বন্ধ লাগে। আপনি দেখে সংসার করছেন, আমি হলে করতাম না। ভাবছি সামনের মাসে নতুন ফ্ল্যাট নেব। এত কম দামি ভাড়া বাসা এখন আর আমাদের স্ট্যাটাসের সাথে যায় না। এই বাসা এখন ছেড়ে দেবেন? হ্যাঁ ভাবি, আপনার ভাইয়ের প্রমোশন হয়েছে, এসব বাসা কি এখন বানায়? একটা লোক আসলে দেখে কি বলবে? নতুন কতগুলো ফার্নিচার বানাবো, ফ্ল্যাটের ভেতরটা ঝকঝকে তকতকে করব, তারপর সেখানে উঠব। আমিও চিন্তা করব কিছু ফার্নিচার কিনবো, এগুলো অকেজো, পালিশ নষ্ট হয়ে গেছে, নতুন ফার্নিচার কেনা প্রয়োজন। কী যে বলেন ভাবি, ঠিকমতো দুবেলা খেতে পারেন না, আবার ফার্নিচার কেনা চিন্তা করেন। হাসালেন। লজ্জায় অপমানে অহনার মুখ লাল হয়ে গেল, তবে নীলাকে সে কিছু বলল না। নীলা নিজেকে সামলে হাসতে হাসতে বলল, এক কাজ করুন ভাবি, ভাইকে সেলসম্যানের কাজ ছেড়ে দিয়ে ভালো কোনো জব খুঁজতে বলেন। এই স্যালারি দিয়ে আজকাল সংসার চলে না, তাও টেনে টুনে আপনি কী করে সব সামলাচ্ছেন আপনি ভালো জানেন। যাকে যা যার ব্যাপার। আজ উঠি ভাবি, ওইদিকে কত কাজ পড়ে আছে, একা একা সামলাতেও পারি না। নতুন বাসে উঠলে একটা কাজের মেয়েও নেব। আবার আসবেন ভাবি, বসলেন তো না? হ্যাঁ হ্যাঁ ভাবি, আসবো, আপনিও যায়েন। দাঁড়িয়ে কথা বলার সময় নেই, গিয়ে কাজ করতে হবে। সব কাজ ফেলে আপনাকে কানের দুল দেখাতে চলে এলাম, আসি। নীলা চলে গেল। অহনা জ্বলন্ত চুলার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থ মেরে দাঁড়িয়ে রইল। আমার একজোড়া সোনার কানের দুল লাগবে। আসতে না আসতে শুরু করলা, এখনও রুমে ঢুকতে পারলাম না, আর তোমার আবদার শুরু হয়ে গেল। সারাদিন কাজ করে হয়রান হয়ে এসেছি অহনা, তোমার উচিত আমার সেবা যত্ন করা, আমার শরীর স্বাস্থ্যের খবর নেওয়া, তা না করে আবদার করে বসলে। আমি কিছু জানি না, আমার একজোড়া সোনার কানের দুল লাগবেই, এবারই লাগবে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি ক্লান্ত অহনা, রোজ রোজ এই অশান্তি আমার ভালো লাগে না। আমাকে একটু ফ্রেশ হতে দাও, সারাদিন ধরে না খেয়ে আছি। একটা আবার কল দিয়ে জিজ্ঞেসও তো করতে পারতে যে খেয়েছি কি না, তা তো করনি। রুমে ঢুকতে একটা জিনিসের আবদার করে বসলে। আমাকে জীবনে কিছু কিনে দিয়েছ, তোমার সংসারে আমি কি পেলাম? কি পাওনি তাই বলো, আলহামদুলিল্লাহ বলো। আমরা যে অবস্থানে আছি তাতেই লাখ শুক্রিয়া। অনেক মানুষ এমন অবস্থানের জন্য কত শত পরিশ্রম করে যাচ্ছে, শাক দিয়ে ডাল দিয়ে 3 বেলা খাবার খাচ্ছে। অনেক মানুষ তো তাও পায় না। একটা ভাড়া বাসায় থাকছি, রাস্তায় বের হলে দেখবে কত মানুষ রাস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নীতিবাক্য শেষ হয়েছে, শেষ হলে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তোমাকে কিছু বলাও ভুল, এতগুলো কথা শুনিয়ে দেয়। কথা শোনানোর সময় কম কথা শোনাও না, কিছু দেওয়ার সময় কার্পণ্য করো কেন? অনেক খাটের থেকে উঠে ধূপধাপ পায়ে চলে গেল। তামিন দীর্ঘশ্বাস ছেড়ে ফ্রেশ হতে চলে গেল।
খাটে গোমড়া মুখে হয়ে বসে আছে অহনা। তামিম খাবার খেয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলল, তুমি খামোখা জিনিসগুলো নিয়ে ঝামেলা কেন করো? আমাদের যা আছে তা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তুমি আর কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো কথা নেই আমার। এমন হতো তুমি আমাকে এক একদিন এক এক কিছু দিয়ে ভরিয়ে ফেলেছ, তাহলে মানা যেত। পাশের ফ্ল্যাটে নীলাভাবিকে তার স্বামী কত কিছু কিনে দেয়। গতকাল একজোড়া কানের দুল কিনে দিয়েছে। যখন যা চায় ভাই তাকেই তা কিনে দেয়। তোমার কাছে কিছু চাইলে বলো এখন টাকা নেই, পরে কিনে দেবো। আজকেও যায় কালও যায়, ওই জিনিসের কিনে দেওয়ার কোনো খবর থাকে না। আজ থেকে বলেছিলাম আমিও সামনে ফার্নিচার কিনবো। মুখের উপর আমাকে অপমান করে দিয়েছে, বলে দুবেলা খেতে পারি না, আবার ফার্নিচারের চিন্তা করি। ভুল কি বলেছে? শুধু শুধু ফার্নিচার কিনে টাকা নষ্ট করবার কি দরকার আছে? আগে ভালো মন্দ দুটো খেতে পারলে তবে তো ঘরের জিনিসপত্র চিন্তা করব। নীলাভাবির স্বামী রফিক ভাই বড় পদে চাকরি করে, প্রমোশন হয়েছে। তাদের সাথে তোমার সেলসম্যান স্বামী জোড়া দিলে হবে? রফিক ভাই ঘুষ খায়, তার উপার্জন হালাল নয়। তোমার স্বামী কষ্ট করে উপার্জন করে, এক টাকাও হারাম নয়। হালাল উপার্জনে আল্লাহ যেমন রেখেছে তাতেই খুশি হও। আবার শুরু করলে। তোমার তো ন্যানিদের কথা শুনতে ইচ্ছে করছে না আমার প্রচুর ঘুমে ধরেছে, আমি ঘুমালাম। মুখ ঘন কালো করে বিছানার এক পাশে শুয়ে পড়ল অহনা। তামিম মন খারাপ করে মেঝেতে দৃষ্টি দিয়ে বসে রইল। সকালবেলা অহনা ঘুমাচ্ছিল। তামিম দ্রুত বাইরে এসে অহনাকে ধাক্কা দিয়ে জাগাতে জাগাতে বলল, এই অহনা উঠো, একটা কাহিনী ঘটে গেছে, জলদি উঠো। কি হচ্ছে? এত ডাকাডাকি করছো কেন? একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। বলবে তো কি হয়েছে? বলছো ভয়ানক কাহিনী, সাংঘাতিক ঘটনা ঘটেছে। কি ঘটেছে তা তো বলবে। পাশের ফ্ল্যাটে রফিক ভাইয়ের বাসায় দুদক কমিটির লোক এসেছে। তাদের নামে ঘুষ ও অসৎ উপায়ে টাকা উপার্জনের তথ্য পেয়েছে। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মাত্র 40,000 টাকার কর্মকর্তার ব্যাংক ব্যালেন্স 10 লক্ষ টাকা। এখন রিমান্ডে নিয়ে গেছে। কি বলো? তারপর? তারপর কি? অ্যারেস্ট করে নিয়ে গেল। দুদিন রিমান্ডে থাকলে তার চেহারার কী হাল হবে তা তোমাকে বোঝাতে পারবো না। যত টাকা পয়সা আছে তার সব এখন দুদকের অধীনে চলে যাবে। তোমাকে গতকাল রাতেই বলেছিলাম অসৎ পথে উপার্জন হারাম, এতে কোনো বরকত নেই। কি দরকার এসব করার? একটু বেশি ভালো থাকতে গিয়ে কি বিপদে পড়লো দেখেছ? আমার বোঝা উচিত ছিল বিষয়টা। আমাকে মাফ করে দিও। আমি অন্যকে দেখে তার সাথে তুলনা দিয়েছি। আমি আর কখনো এমনটা করব না। তুমি বুঝতে পেরেছ, এটাই অনেক। আমাদের যা আছে আমরা তাই নিয়ে খুশি থাকি। হ্যাঁ, অল্প কিছু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমার চাচাতো মামাকে দেখলাম, উনি তো দুদকের বড় পদে আছে। মামা এসেছে? হ্যাঁ, এখনো কি যেন কাগজপত্র খুঁজছে। তাহলে তুমি দেরি করেছো কেন? যাও মামাকে ডেকে নিয়ে আসো। সকালে নাস্তাটা আমাদের সাথে খাবে। গরিবের ঘর আসবে, কি দিয়ে আপ্যায়ন করব? যা আছে তা দিয়ে আপ্যায়ন করব, তুমি জলদি গিয়ে নিয়ে আসো। তামিম বইয়ের তাড়া পেয়ে সেদিকে ছুটল। অহনা বিশ্বজয়ের হাসি দিল। তার অপমানের যোগ্য জবাব সে দিতে পেরেছে। তার মামাকে খবরটা অহনায় দিয়েছিল।